আষাঢ় মাস। আষাঢ় মাস কোথাও যাওয়ার জন্য মোটেও সুবিধার নয়। যখন তখন বৃষ্টির ফলে রাস্তাঘাট কাদায় সয়লাব হয়ে থাকে, তারপরও আমাকে যেতে হবে। কথা ছিল আমার ছোটবেলার বন্ধু সুজন আমার সাথে যাবে, কিন্তু যাওয়ার আগের দিন সন্ধেবেলা সুজন আমাদের বাড়ি এসে হাজির। চৌধুরী সাহেবের ঠিকানাটা বলে দিয়ে করুণ গলায় বলল, বন্ধু প্লিজ তুই গিয়ে ঘুরে আয়। আমার অফিসে জরুরি কাজে আমাকে একটু বাংলাদেশ যেতে হবে। পুনে তোর পছন্দ হলে পরের বার আমি আর তুই যাব। ওর এমন অন্যায্য দাবি শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সাথে সাথে তীব্র প্রতিবাদ করে বললাম, দেখ, এটা কিন্তু তোর খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই জানিস তো আমি কেমন। আর তাছাড়া আমার পক্ষে কিছুতেই একা অপরিচিত জায়গায় যাওয়া সম্ভব নয়। আর নিজের পাত্রে দেখতে নিজেই একা চলে যাব? ছি, একা কেউ কোণে দেখতে যায়? আমার কথায় ওকে খুব বিচলিত দেখায়। আর ও ভালো করেই জানে মেয়েদের ব্যাপারে আমার সীমাহীন অস্বস্তির কথা। 25 বছর পেরিয়ে যাওয়ার পরেও মেয়েদের ব্যাপারে আমার লাজুকতা ভয়ে ভয়ে পর্যায়ে। কিন্তু সুজনের নানা যুক্তির কাছে আর সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধুর দাবির কাছে পরাজয় হয় সব কিছুর। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম কুসুমপুরের উদ্দেশ্যে। আর সকাল থেকে বৃষ্টিটাও শুরু হয়েছে। রেলের কাঁচের জানলা দিয়ে সেই বৃষ্টি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। রেল যখন ঝাঁকুনি দিয়ে থামলো, ধর্মর করে উঠে পড়লাম। ততক্ষণে প্রায় বেশিরভাগ যাত্রী নেমে গিয়েছে। বৃষ্টিটাও একটু কমেনি, মাথাটাও বেশ ঝিমঝিম করছে। টানা 15 ঘন্টা রেল ভ্রমণের ক্লান্তিতে এমনটা হয়েছে বোধহয়। বেশ রাত হয়েছে। ট্রেন থেকে আমি ছাড়া আর কেউ নামলো না। আর বৃষ্টিটাও বেশ বেড়েছে। আশপাশটা একটু লক্ষ্য করতে দেখতে পেলাম একজন বয়স্ক লোক এই ভারী বৃষ্টির মধ্যেও স্টেশন ঝাঁট দিয়ে চলেছে। দেখে একটু অবাকই হলাম। স্টেশনে কেউ কোথাও নেই। ভদ্রলোক এই বৃষ্টির মধ্যেও একই জায়গায় ঝাঁট দিয়ে চলেছে। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবার পরে সাহস করে লোকটির দিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই দেখলাম লোকটি মুখে কিছু একটা কাপড় জড়িয়ে রেখেছে। কপালে একটা বৃষ্টি কাটা দাগ, আর পরনে হাত কাটা শার্ট আর একটি ধুতি। চোখ দুটো লাল টকটক করছে আর একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাঁকা স্টেশনে এত রাতে এইরকম একটা পরিস্থিতিতে ভয় একটু লাগছে বই কি। নিজেকে সাহস জুগিয়ে বললাম, এই যে দাদা, শুনছেন? তিনি আমাকে যেন খেয়াল করতেই চাইলেন না। গলা পরিষ্কার করে আমি লোকটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই লোকটা বলে উঠল, কলকাতার ট্রেন আগামীকাল সকাল 9টায়। না মানে আমি কিছুক্ষণ আগেই কলকাতা থেকে এসেছি। এসেই না একটা ভয়ানক সমস্যায় পড়েছি। কথা ছিল শরীফ চৌধুরীর লোকজন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু এখন স্টেশনে কাউকেই খুঁজে পাচ্ছি না। এমনকি কোথাও একটা রিক্সাও পেলাম না। আমার কণ্ঠে অসহায়ত্ব প্রকাশ পেল, কিন্তু লোকটি বেশ নির্বিকারভাবে বলল, জমিদারি চলে গেছে তো 40 বছর আগে, কিন্তু ওনার ডাঁট কমেনি। আমি কিছুটা অবাক হয়ে গেলাম লোকটির এমন অদ্ভুত কথা শুনে। বিস্ফোরিত চোখে প্রশ্ন করলাম, কি বলছেন এসব? আমার কথার উত্তর না দিয়ে তিনি বললেন, চৌধুরী সাহেবের বাড়ি তো গ্রামের শেষ মাথায়। তাছাড়া দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে রাস্তায় হাঁটু সমান পানি জমে গেছে। চৌধুরী সাহেব আপনার জন্য একটা রিক্সা পাঠিয়েছিলেন, তবে রেল 2 ঘন্টা লেট করে আসায় আর এত বৃষ্টির জন্য সে হয়তো চলে গিয়েছে। লোকটির সাথে কথা শেষ করে স্টেশনের ওয়েটিং সিটে গিয়ে বসলাম। স্টেশনের পিলারে ঝুলে থাকা ঘড়ির দিকে চোখ রাখলাম। রাত প্রায় 10:30 বেজে গেছে। গ্রামে অবশ্য 10:30টায় অনেক রাত, আর সেটা যদি হয় ঝড় বৃষ্টির রাত। বাইরের বৃষ্টি আর রাতের নির্জনতা মিলে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার গা ছমছম করছিল, ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন অচেনা পৃথিবীতে চলে এসেছি আমি। ভয়াবহ এমন সময় আমার মনে পড়ল, আমার কাছে তো চৌধুরী সাহেবের বাড়ির নাম্বার আছে। কি বোকায় না আমি! দ্রুত উঠে লোকটির দিকে ছুটলাম, যদি কোনো ফোন করার ব্যবস্থা করে দিতে পারেন। হতাশ হলাম, দেখলাম লোকটি আর নেই। ভাবলাম স্টেশনে বসে না থেকে বাইরে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। বাইরে এসে দেখলাম একটা দোকান, তাও আবার সেটা বন্ধ। কোনো রিক্সাও দেখতে পেলাম না। আর কোনো উপায় না দেখে দোকানের বেঞ্চটাতে গিয়ে বসলাম। কেন যেন বারবার মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছি।
সারাটা রাত হয়তো আমাকে নির্ঘুমভাবে এখানে কাটাতে হবে। ঘড়ির দিকে তাকাতেও বিরক্ত লাগছিল। নিজেকে অভিশাপ দিয়ে ভাবছিলাম, কেন যেভাবে ঝোঁকের মাথায় চলে এলাম। ভারী ক্লান্তি লাগছে, পেটের ভেতর খিদেরাও আক্রমণ চালাতে শুরু করে দিয়েছে। অসহ্য লাগছিল, বুঝতে পারছিলাম না কি করে এই আকাঙ্ক্ষিত বিপদ হতে উদ্ধার হব। বন্ধু সুজনের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। সেকেন্ডের কাঁটাগুলি যেন ঘন্টায় কাঁটা হয়ে গেল। সময়ও কাটতে চাইছিল না। সারাদিনের ক্লান্তি নিয়ে এইসব 7-5 ভাবছি। এই যে শুনছেন, হঠাৎ নারী কণ্ঠের শব্দে বাস্তবে ফিরে এলাম। সেদিকে তাকাতেই অবাক হলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে একটি অপরূপ সুন্দরী মেয়ে। সেও আমার দিকে তাকিয়ে আছে। লাল শাড়িতে তাকে অপরূপ সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন স্বর্গের পরী মর্তে চলে এসেছে। আমি তার চেহারার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছিলাম না। সে বলল, আপনি নিশ্চয়ই আকাশ, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? নয়না চৌধুরী। বাবা আপনার জন্য যাকে পাঠিয়েছিল সে অবিবেচকের মতো চলে যাওয়ায় আমি খুব দুঃখিত। আমি গাড়ি নিয়ে এসেছি, আপনি উঠুন। আমি কিছুটা ঘাবড়ে গেলাম নয়নার আচরণে। এত রাতে একটি মেয়ে কি করে অচেনা এক পুরুষের জন্য গাড়ি নিয়ে আসে? আর গাড়ি থাকলেই তার বাবা কেন রিক্সা পাঠিয়েছিলেন? আমার মাথায় নানা প্রশ্ন ঘুরতে থাকে। বুঝতে পারছিলাম না কি করব। আমার দ্বিধা দেখে বিরক্ত ভরা কণ্ঠে বলে, কি হলো, আসুন, আমার হাতে সময় কম। আমি গাড়িতে উঠে বসলাম। নয়না ড্রাইভিং সিটে বসলো। পুরোনো দিনের নীল রঙের একটি জিপ গাড়ি। গাড়ির ছাদ নেই। আমি মেয়েটার চোখে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ দেখলাম। মেয়েদের পাশে অনেকবার বসেছি, কিন্তু আজ কেন জানি না অন্যরকম লাগছে। আপনাদের এখানে কি বিদ্যুৎ নেই? সে যেন গভীর ভাবনায় ডুবেছিল। উত্তর দিল না। আমিও কথা বলার মতো কিছু খুঁজে পেলাম না। আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেললাম। কি আশ্চর্য, তাই না? 25 বছর জীবনে এমনটা কখনো ঘটেনি। এত সহজ করে যে কারোর প্রেমে পড়া যায়, আমার ভাবনায় তা ছিল না। আমি খুবই আশ্চর্য। ইচ্ছা করছে এক্ষুনি তাকে বলি যে তাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু তা কি উচিত হবে? ব্যাপারটা বেশ হাস্যকর হয়ে যাবে। তাই ও পথে না গিয়ে প্রশ্ন করি, আপনাদের বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? বেশি নয়, আর 15 মিনিট লাগতে পারে। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত অনুভব করছেন। না না, তেমন নয়। তবে অন্ধকারে একা বসে থাকার সময় বেশ ভয় পাচ্ছিলাম। শহরের মানুষ তো। ভূতের ভয় আছে আপনার? না, তেমনটা নয়, আসলে একা ছিলাম তো। ও আচ্ছা। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে, বাতাস বইছে খুব। আমি স্টেশনে বসে থাকা বিরক্তিকর সময়গুলো ভুলে গেলাম। ইচ্ছা করছিল সারা রাত তার সাথে গাড়িতে বসে থাকি। মনে মনে সুজনকে ধন্যবাদ দিলাম। একটু অন্যমনস্ক হতেই পাশে বসে থাকা নয়নার এক অচেনা রূপ দেখতে পেলাম। আমি বেশ ভয়ে ঘাবড়ে গেলাম। আবার গাড়ির লুকিং গ্লাসে দেখলাম নয়নাই বসে আছে। হয়তো সারাদিনের ক্লান্তিতে ভুল দেখছি। নিস্তব্ধতা কাটলো নয়নার কণ্ঠে। নামুন, আমরা চলে এসেছি। ঝাঁকি দিয়ে গাড়িটা থেমে গেল। সাথে সাথে হেডলাইটও অফ হয়ে গেল। আমি নিচে নামলাম। আবছা আলোয় শ্যাওলা পড়া পুরাতন আমলের বিশাল এক লোহার গেট। ইটের তৈরি বেশ চওড়া একটা রাস্তা দেখলাম। এটা যে এককালের জমিদার বাড়ি ছিল তা আঁধারের মাঝেও টের পাওয়া গেল। নয়না বলল, আপনি ভেতরে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যাবেন না? আমি পিছনের দরজা দিয়ে ঢুকবো। বাবা যদি জানে স্টেশনে আপনাকে আনতে গিয়েছিলাম, তাহলে অনেক বকাবকি দেবে। উনি খুব রক্ষণশীল স্বভাবের। কি হলো, যান, দরজায় কড়া নাড়ুন। আমি বাড়ির গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ খুব জোরে বজ্রাঘাত পড়ল, আর সাথে সাথে চারপাশটা একটা অজানা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। চারপাশটা যখন পরিষ্কার হলো, নয়নাকে আর দেখতে পেলাম না। নয়না কোথায় যেন মিলিয়ে গেল তার গাড়ি নিয়ে। আমি ভয়ে দ্রুত তার বাড়ির সদর দরজার কাছে গেলাম। কাঁপা কাঁপা হাতে দ্রুত দরজায় কড়া নাড়তে লাগলাম। আমার সারা শরীর কাঁপছিল। পেছনে তাকাতেই ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে। জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি, তাই বেশ অস্বস্তিতে ছিলাম। কি জানি, হয়তো নয়না আমাকে শহরের মানুষ পেয়ে ভরকে দিচ্ছে। ওর রহস্যময়ী আচরণ আমাকে দ্বিধায় ফেলে দিল।
কেউ কি নেই ঘরে? দরজার পাল্লায় ক্রমাগত আঘাত করছি, কোনো সাড়া নেই। বিকট শব্দে দরজা খুলে গেল। মুখের ওপর হারকিন উঁচু করে ধরলো। হঠাৎ চোখে আলো পড়ায় কিছুই দেখতে পাচ্ছিলাম না। কোনো মতে বললাম, আগে আমি আকাশ সেন, কলকাতা থেকে আসছি। এটা কি চৌধুরী বাড়ি? আহারে বাবা, তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কি করবো বলো, যেভাবে বৃষ্টি হচ্ছিল সারাদিন। আসো আসো, ঘরে আসো। না না, এত বৃষ্টি হলে আপনিই বা কি করবেন? ঘরে ঢুকে অন্যরকম এক অভিজ্ঞতা হলো। জমিদার বাড়ি এতদিন সিনেমা আর নাটকে দেখেছিলাম, কিন্তু বাস্তবে যে তাই আরও বেশি আকর্ষণীয় তা বুঝলাম। দেওয়ালে দুনলা বন্দুক ঝোলানো, দুটো তলোয়ার সাজিয়ে রাখা হয়েছে। আসবাবপত্র তেমন কিছু দেখতে পেলাম না, একটি সোফা আর একটি আলমারি। তারপরে প্রায় আধা ঘন্টা গল্প করে কাটিয়ে দিলাম চৌধুরী সাহেবের সাথে, কিন্তু তার দু মেয়ের কাউকেই ঘরে দেখলাম না। মনটার ভিতর খুব টান টান অনুভব করছিলাম। নয়না একবারের জন্য উকি দিলেও পারত। দূর, মেয়েটা যে কি না। তিনি খুব আগ্রহ নিয়ে তার বাবার জমিদারির সময়ের নানা ঘটনা বলতে লাগলেন। তিনি তার শিকারের গল্পও শোনালেন। একবার তিনি অল্পের জন্য বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, সে কথাও জানালেন। তার গল্প শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু রাত অনেক হয়, তা থামাতে হলো। দোতলার ওপরের একটি ঘরে গিয়ে পরিষ্কার বিছানায় গা এলিয়ে দিলাম। ক্লান্ত ছিলাম বলে খুব সহজেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকাল 9টায়। রাতে আর কোনো অসুবিধা হয়নি। উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাড়ির বাইরে গেলাম ফুলের বাগানটি দেখতে। কাল চৌধুরী সাহেবের কাছে শুনেছি ফুলের বাগানের কথা। সামনের সুন্দর ফুলের বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। অনেক ফুল ফুটেছে, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। নানা জাতের অসংখ্য ফুলের গাছ, চারপাশে সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচির শব্দ ভীষণ ভালো লাগছিল। শহরে তো এসব দেখাই যায় না। মুগ্ধ হয়ে অপরূপ প্রকৃতিকে দেখছিলাম। হেঁটে সামনে যেতেই একজন বয়স্ক লোকের সাথে দেখা হলো। বয়স বছর 70 হবে। লোকটি বাগানের ফুল গাছগুলোয় জল দিচ্ছিল। বাগান ভরা ফুল, নীল, লাল, সবুজ, একসাথে এত ফুল কখনো দেখিনি। বৃদ্ধ এক মনে কাজ করছিল। কাছে গিয়ে আমি প্রশ্ন করি, এই বাগান কে গড়ে তুলেছিল? সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নয়না। বৃদ্ধর কথাটা শুনে ভালো লাগলো। তার মানে নয়না খুব ফুল পছন্দ করে? উত্তর না পেয়ে পিছনে তাকাতেই দেখি বৃদ্ধ নেই। আমি সামনের দিকে এগোতে থাকি। বিশাল বাড়িটার চারিদিকের সবুজ আমাকে মুগ্ধ করলো। এমন বাড়িতে বিয়ে হলে বেশ ভালোই হবে। আজ নিশ্চয়ই চৌধুরী সাহেবের মেয়ের সাথে দেখা হবে। আচ্ছা, নয়না কি আমাকে পছন্দ করবে? কি জানি, নারীর হৃদয় তো বড় বিচিত্র। তাছাড়া আমাকে তো কোনোদিন কোনো নারী সেভাবে চায়নি। হালকা টেনশনও ফিল করছিলাম। আমি সারি সারি ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম মুগ্ধ নয়নে। হঠাৎ পেছন থেকে চৌধুরী সাহেবের কণ্ঠ, বাবা তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজছি। এই আপনার বাগানটা একটু ঘুরে দেখছিলাম। চলো, কিছু খেয়ে নেবে। আমি তাকে অনুসরণ করে পিছন পিছন বাড়ির ভিতর যাচ্ছিলাম। এতক্ষণ লক্ষ্য করিনি, বাড়ির ডান দিকে গাছের নিচে একটা জিপ গাড়ি দেখে চমকে উঠলাম। থমকে দাঁড়িয়ে জিপটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। বিস্মিত হলাম যখন দেখলাম গাড়িটার একটা চাকা খোলা। গাড়িটার হেডলাইটও নেই। মরিচায় জর্জরিত বডি, সিটের ওপর পাখির মলমূত্র। মনে হয় গত 2-1 বছর কেউ এটা ছুঁয়েও দেখেনি। তাহলে গত রাতে কি আমি এই গাড়ি চড়ে এসেছিলাম? চৌধুরী সাহেব পিছনে ফিরে বলল, কি হলো, কি দেখছো? আচ্ছা, আপনার এইরকম গাড়ি কয়টা? একটাই তো ছিল, এটা অ্যাক্সিডেন্টের পর আর সারিনি। ও আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। গলা দিয়ে কথা বের হতে চাইছিল না। কোনো মতে বললাম, নয়না কাল রাতে। নয়নার কথা তুলতেই চৌধুরী সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বিস্মিত নয়না আমার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তুমিও দেখেছো? তার চোখে জল টলমল করছে। সে নিজেকে সামলে নিয়ে বলেন, নয়না ছিল আমার ছোট মেয়ে। খুব ভালোবাসতাম ওরে আমরা। লেখাপড়ায়ও খুব ভালো ছিল, অসাধারণও ছিল, কিন্তু বেশি ভালো কিছু উপরওয়ালা বেশি দিন পৃথিবীতে রাখে না। এই গাড়িটা ওর খুব পছন্দের ছিল। ও নিজে ড্রাইভিংও শিখেছিল। আজ থেকে 6 বছর পূর্বের ঘটনা। সেই দিন সন্ধ্যায় ছিল ওর বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। ও যখন অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরছিল, তখন বাইরে ছিল আষাঢ় মাসের বৃষ্টি। তখন রাস্তার অবস্থাও ভালো ছিল না। একটা ট্রাককে সাইড দিতে গিয়ে মেয়েটা আমার খালে পড়ে যায়। অ্যাক্সিডেন্টের পর মেয়েটা আর আমার বাড়ি ফিরতে পারেনি। ভেঙে পড়লেন চৌধুরী সাহেব। আমি নির্বাক পাথরের মূর্তির মতো তার দিকে তাকিয়ে থাকি। যন্ত্রণায়
আমার গলার কাছে কথা আটকে যায়। আমার খুব কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু পাচ্ছি না। হৃদয় ভাঙার যন্ত্রণাটা যে এত কষ্টের, এত কঠিন, তা আমার জানা ছিল না। অসহায় দৃষ্টি মেলে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে থাকি। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? কাল তাহলে নয়না কি করে আমাকে স্টেশন থেকে বাড়িতে নিয়ে এলো? তখন কি ওটা ঠিক দেখলাম? কাল তাহলে আমি ওটা ভুল দেখিনি? কি বলছো তুমি? তুমি ওকে দেখেছো? আজকে উঠে তিনি বিস্ফোরিত নয়নে আমার দিকে তাকান। আমি গত রাতের ঘটে যাওয়া পুরো ঘটনা তাকে বলি। সব শুনে চৌধুরী সাহেব চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলেন, তোমার মতো এমন করে অনেকেই তাকে দেখেছে, তবে আমি তা বিশ্বাস করিনি। তবে আজ করছি। প্রতি বছর আষাঢ় মাস এলেই ওকে নাকি জিপ গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায়। তিনি জিপ গাড়িটার দিকে তাকিয়ে বলেন, আর মায়া বাড়িয়ে লাভ নেই, অভিশপ্ত গাড়িটাকে এবার বিক্রি করে দিতে হবে।